রাজ চক্রবর্তীর যে এপিসোডটা আমি করেছিলাম, ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং। People think that podcast is about two people, two camera, আর শুধু গল্প। একটা ফুল পডকাস্ট এপিসোড করার জন্য কতটা হার্ড ওয়ার্ক দরকার? আমার মনে হয় এভরিথিং ইজ সিম্পল। পৃথিবীর যে কোনো কাজ খুব সোজা। সচিন তেন্ডুলকর, তার কাছে ক্রিকেট খেলাটা সোজা। লতা মঙ্গেশকরের কাছে গান গাওয়াটা সোজা। আমার কাছে পডকাস্ট করাটা সোজা। একটা বাঙালি মিডল ক্লাসের ফ্যামিলি থেকে আসা, যতদূর দেখা যায় কি রিস্ক অ্যাপিটাইটটা খুব কম হয়। তুমি যখন চাকরি ছেড়েছিলে, আই এম শিওর অনেক কোয়েশ্চেন্স আসছে ওয়াই, বাট আমি জানতে চাই ওই মোমেন্টটা যখন তুমি ডিসাইড করেছিলে যে আমি চাকরিটা ছাড়বো, ওই মোমেন্টটা কি ছিল? বাইরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, কারণ আমি সেদিন রাত্রেই ডিসাইড করেছি আমি কলকাতা চলে যাবো। বাইরে বেরোলাম, একটা সিগারেট জ্বালিয়েছি। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। একটা সিগারেট জ্বালিয়ে সেই সময় রুদ্র, তারপর অনেক মানুষ, মানে ইন্ডাস্ট্রির এমন কোনো মানুষ ছিল না যার সঙ্গে আমার আলাপ হয়নি। পরম, তারপর পরের দিকে অনন্ত দত্ত, তারপর কৌশিক গাঙ্গুলি, এদের মানে প্রচুর মানুষ আমাকে প্রচুর সেই অর্থে স্নেহ দেয়, ভালোবাসা দেয়। মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হওয়াটাও খুব অদ্ভুত, যে কারণ ছোটোবেলা থেকে তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি এবং অনেকের ছবি দেখেছি, সেখানে আমার ছবি দেখানো হচ্ছে রবীন্দ্র সদনে, সবাই টিকিট কেটে দেখছে লাইন দিয়ে। ইট ইজ এ ডিফারেন্ট ফিলিং। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলো, তারপরে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল হলো, রোম, জার্মানি হলো, এইসব হয়ে টয়ে বুঝলাম যে আচ্ছা, তার মানে বোধহয় সিনেমাটা বানাতে পারি। What is the relationship between a filmmaker and audience? Is it a partnership or only transactory? তোমার কি মনে হয়? Hi, this is Amita Ashri and welcome to Tales and Talks Kolkata edition. আজকে আমাদের গেস্ট হচ্ছে অরুণাবা খাসনবিশ. He's very special because first of all he's from Siliguri and we are doing a podcast with him in Kolkata. So he's a storyteller at heart, a filmmaker and also the voice behind Soul Connection podcast. I'm sure তোমরা অনেকেই জানো Soul Connection podcast এখন বেঙ্গলের almost top TRP podcast চলছে. So I can't wait to have this conversation. So I guess without wasting much time, let's just dive in. Hello Arunavada, welcome to Tales and Talks. Thank you for inviting me. আরে ওয়েলকাম। বাই দ্য ওয়ে অরুণাভদা, ইউজুয়ালি তুমি পডকাস্ট করো, Right. তুমি কোয়েশ্চেন জিজ্ঞেস করো, তুমি কথা বলতে ভালোবাসো, আমি কথা বলতে ভালোবাসি। কি মনে হচ্ছে আজকে সব থেকে বেশি কথা কে বলবে? এইটা তো বুঝতে পারছি না, এটা তো আমি, মানে দেখা যাক কি হয়, বাট কথাই হবে তো। কথাই তো হবে, আড্ডাই তো হবে। আড্ডাই তো হবে। কিন্তু অরুণাভদা, আমাকে একটা কথা বলো, সবাই যখন কথা বলে, আড্ডার ব্যাপারে বলে, সবাই খুব জ্ঞান দেয় মিনিংফুল কনভারসেশন, প্রোডাক্টিভ কনভারসেশন। আড্ডা মারবে, প্রোডাক্টিভ মারো, মিনিংফুল কথা বলো। তোমার মনে হয় না মিনিংলেস কনভারসেশনেরও কোনো রোল থাকা উচিত? আমার জীবনে না আমি বেশি কথা ফালতুই বলি, হ্যাঁ। লোকে আমাকে চেনে খুব সিরিয়াস কনভারসেশন করার লোক হিসেবে, বাট আমি যখন জেনারেলি আড্ডা দিই লোক বন্ধু বান্ধবের সঙ্গে, আমি প্রচুর ফালতু বকতে পারি এবং আমি ফালতু বকতে খুবই পছন্দ করি। আমারও মনে হয় জানো তো, সবাই এত মিনিংফুল কথার ব্যাপারে বলে, কিন্তু আমার মনে হয় মিনিংলেস কনভারসেশনের একটা রোল আছে, মানে দ্যাট হিলস ইউ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি ভাবলাম আমি যদি এটা কাউকে বলি, আমাকে মানে লোকেরা জাজ করে যায়। না না, আরে কারো জাজমেন্টের জন্য ভয় পেলাম নেই। এটাও ঠিক বলেছো, কিন্তু হ্যাঁ তুমি এখন বলছো না, বিকজ সি ইউ তো হ্যাভ আ রোল, নো, মানে এখন বেঙ্গলের টপ টিআরপি পডকাস্ট চ্যানেল চালাচ্ছ, সোল কানেকশন, ব্যাপার স্যাপারই আলাদা। দেখো 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 ব্রাশ করছো। ওরকম ব্যাপার নয়, ব্যাপারটা হলো হ্যাঁ আমার কনভারসেশনটা হয়ে গেছে, আমি একটু সিরিয়াস কনভারসেশনই করি, কারণ আমার মনে হয়েছিল যখন আমি কনভারসেশনটা শুরু করি, পডকাস্টটা শুরু করি, আমার মনে হয়েছিল যে লোকজনের লাইফ সম্পর্কে বা লোকজন কি ভাবে সেটা জানতে ভালোই লাগবে, মজাই লাগবে। এবং ব্যাপারটা হলো আস্তে 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 ব্যাপারটা বেশ সিরিয়াস জায়গায় চলে গেছে। এবার এখন তো লোকজন আসে যখন আমার পডকাস্টে, আগে থেকে প্রিপেয়ার হয়ে আসে যে সিরিয়াস কনভারসেশনই হবে। তাহলে তো এটা প্রিটেনশিয়াস হয়ে যাচ্ছে না, কিন্তু তারা কিন্তু জানে যে এখানে না ভুলভাল কথা জিজ্ঞেস করবে না, কোনো কেচ্ছা কেলেঙ্কারি কথা হবে না, সেনসেশনালাইজিংটা হবে না হবে না, তো সুতরাং ওই ভাবনা থেকে আসে তারা, তো সেই চলছে, ওরকম ভাবেই চলছে। কিন্তু আমাদের সোল কানেকশন, ওয়াই সোল কানেকশন, মানে হোয়াট ডাজ ইট পার্সোনালি মিন টু ইউ? আমার তো মনে হয় যে কোনো মানুষ যখন প্রথমবার দেখা করে, ইফ দেয়ার সোল কানেক্টস, দুটো মানুষ তো আলাদা করে কানেক্ট করে না, দেয়ার লাইফ, দেয়ার থটস,
তো ফর আমার জন্য সোল সেটাই, যে যেটা মানুষের ভাবনা, যেটা মানুষের সারা অনেকটা জীবন যে বেঁচে এসছে তার রিফ্লেকশন, সেটা সোল। আর আমি আমার জীবনটা অনেকটা বেঁচেছি অনেক রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে। তো আমার মনে হচ্ছে যে যখন কনভারসেশন করব, কনভারসেশন তো জাস্ট একটা মানে আমার মনে হয় কথাতে সবচেয়ে বেশি কম কমিউনিকেট করা যায়। তাই? হ্যাঁ, আচ্ছা। সবসময় কি কথা বলতে গিয়ে বা কথা দিয়ে সবকিছু বোঝানো যায়? না। হুম, যায় না। হুম, সো আমার মনে হয় কথার বাইরের যে কানেকশনটা, হুম। দ্যাট ইজ সোল কানেকশন। বিউটিফুলি এক্সপ্লেইন, বিউটিফুলি এক্সপ্লেইন। কিন্তু অনুরাধা, আমার যেটা জানার ইচ্ছা, তুমি যখন পডকাস্ট শুরু করেছিলে, পিপল ওয়্যার ইউজুয়ালি ইনটু ভ্লগস, রিলস বলো বা ছোট, ছোট ভিডিওস, ফটোস। তো তুমি পডকাস্ট শুরু করেছিলে কারণ তোমার আমি একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে তুমি শুরু করেছিলে বিকজ ইউ থিঙ্ক দ্যাট এভরিওয়ানস লাইফ ইজ আ স্টোরি, ইজ আ ইয়েস, সিনেমা, ইয়েস, অ্যান্ড হি অর শি ইজ দ্য হিরো অর দ্য হিরোইন অফ দ্যাট সিনেমা। কারেক্ট। বাট হোয়াট অ্যাবাউট ভিলেন্স? দেখ রিসেন্টলি, আচ্ছা আমি তুই বলি, হ্যাঁ, 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 হ্যাঁ। অবশ্যই। রিসেন্টলি আমাদের অনেক সিনেমা হচ্ছে গত ১০-১২ বছর ধরে, যেখানে ভিলেনরাই হিরো, তাই তো? হুম, তারা একদম। অ্যাকচুয়ালি বাজে লোক, হুম। মানে পুষ্পা তো হিরো তো, ইয়াশ। ইয়াশ, রাইট। হ্যাঁ। তো ক্রিমিনালরা তাদের স্টোরিতে কিন্তু হিরোই হয়। তো প্রত্যেকটা ভিলেন নিজের স্টোরিতে কিন্তু হিরোই হয়। তুই তোর পার্সপেক্টিভ থেকে দেখছিস তাকে ভিলেন, কিন্তু প্রত্যেকটা মানুষ নিজের জন্য কিন্তু হিরোই। সিনেমাটা তো ট্র্যাজেডিও হতে পারে, কমেডিও হতে পারে, রোমান্টিকও যা হতে পারে। খুশি হতে পারে, কিন্তু সে হিরোই। তোমার যদি জীবনের সিনেমার জনার আমি জিজ্ঞেস করি, তুমি কি বলবে? আমার জীবনের সিনেমা ইজ অল অ্যাবাউট ড্রামা। ড্রামা। অল ড্রামা, মানে কমেডি আছে, ট্র্যাজেডি আছে, রোম্যান্স? রোম্যান্স তো আছে, রোম্যান্স তো আছে। রোম্যান্স ছাড়া কি পৃথিবী এক্সিস্ট এটা তো করে ঠিক। নাকি? তার উপর তুমি আর আমি শাহরুখ পাগলু। হ্যাঁ, একদম। মানে শাহরুখ খানকে পছন্দ করি, প্রেম হবে না, এটা কি হতে পারে? এক্স্যাক্টলি। আমার জন্য তো প্রেমটাই হলো মানে শাহরুখ খান। হ্যাঁ, এটা তো ঠিক তো কথা। স্বাভাবিক। তো এই, রোম্যান্স তো থাকবেই। হুম। রোম্যান্স ইজ মাস্ট। ফুল অন বলিউড ড্রামা আমার সিনেমাটা। ২-৩টা একটু স্টোরি শেয়ার করো। মানে তুমি কেন বলছো তোমার, আচ্ছা কমেডিটা দিয়ে শুরু করি। কমেডি জনার নিয়ে। আরে আমার জীবনে আমার বন্ধু-বান্ধব পেয়েছি আমি কিছু, বুঝলি? তারা আমার জীবনে যা মানে আমার সঙ্গে যা ঘটনা ঘটায় তারা আমার আশেপাশে, সেটা ভাবা যায় না আরকি। আমার এক বন্ধু একবার, সে রাত্রিবেলা খুব ব্রেকআপ হয়েছে, তার খুব দুঃখ হচ্ছে। তো সে দুঃখ পেয়ে সে বলছে যে, "চল ভাই কিছু একটা করি, মানে আমার আর ভালো লাগছে না।" তো আমি বললাম, "ঠিক আছে চল।" তো আমরা গঙ্গার পাড়ে গেছি, নর্থ কলকাতা। তো সেখানে একটা বাংলার ঠেক ছিল। তো সে বাংলার ঠেকে ঢুকেছে এবং সে মদ খেয়েই নিজের দুঃখ দূর করার চেষ্টা করছে। তো সেইসব অনেকক্ষণ ধরে চলেছে এবং তারপরে একটা পয়েন্টে সে আর নিজের মধ্যে নেই। আমি দেখতে পাচ্ছি একজনের সঙ্গে ও কথা বলছে। আমি ততক্ষণে দেখছি ওখানে অনেক রকম ক্যারেক্টার। আর ক্যারেক্টার দেখলে আমার দুর্দান্ত লাগে। আমি গিয়ে কথা বলি। হুম। আমি হঠাৎ শুনতে পাচ্ছি একজন বলছে, "প্রেম মানে আপনার কাছে কি?" এভাবে বলছে। আমি দেখলাম ঘুরে আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে এবং উল্টো দিকে একটা একটু বেঁটে করে একটা মানুষ, হুম। সে এইভাবে দাঁড়িয়ে আছে। হুম। এরকম করে। তাকিয়ে দুজনে কনভারসেশন করছে। একজন কমপ্লিটলি উড়িয়াতে কথা বলছে, একজন কমপ্লিট বাংলাতে কথা বলছে। কিন্তু দুজনই কিন্তু কনভারসেশনটা করে যাচ্ছে। এটা তোকে একটা ছোট্ট এক্সাম্পল দিলাম এবং আমি ওটা দেখলাম, মানে দেখে যাচ্ছি। এরকম আমার জীবনে না আমার জীবনে প্রচুর ইম্পোর্টেন্ট চরিত্র এসেছে, যারা আমাকে এমন জিনিস দিয়ে গেছে যেটার কোনো তুলনা হয় না। মানে তোমার সিনেমার পুরো আধা জনার, মানে তার মানে তোমার বন্ধুরাই করে রেখেছে বলো? আমার লাইফ থেকেই সিনেমা তৈরি হয়েছে, যা তৈরি হওয়ার। হ্যাঁ, বেশিরভাগটা আমার লাইফ থেকেই তৈরি হয়েছে। অনেক আছে, অনেক। এরকম গল্পের মানে অভাব নেই। প্রচুর আছে। I guess সবার জীবনে গল্প অনেক হয়, বাট কেউ ওটাকে এনজয় করে, কেউ ওটাকে এনজয় করে না। মানে কেউ সবসময় হয় না, ক্রিমারে আমার জীবনের সাথে এরকম হচ্ছে, এরকমও মানুষ আছে। নিশ্চয়ই আছে। বেশিরভাগ তো এরকমই। বাট টকিং অ্যাবাউট ভাইব্রেশনস, একটা গল্প বা একটা আড্ডা তখনই মজার হয় যখন ভাইব্রেশন আর এনার্জি ম্যাচ করে। কারেক্ট। তোমার গেস্ট যখন আসে, তো তুমি তাদের সাথে ওই ভাইব্রেশন এনার্জিটা কিরকম ভাবে টিউন ইন করো? আমি কিছু করি না। আচ্ছা। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এই হুম, কথাটা। হুম, হুম। বাট আমি দেখেছি বোধহয় আমার একটা কোনো ব্লেসিংই আছে আমার মধ্যে, যে লোকজন না কমফোর্টেবল হয়ে যায় আমার সঙ্গে। এবং তারা এমন কথা বলে দেয় তাদের লাইফ সম্পর্কে, তাদের ইন্টারনাল থট সম্পর্কে, যেগুলো তারা জেনারেলি কোথাও বলেনি। তারা ইমোশনাল হয়ে যায় অনেক সময়। তারা কেঁদে ফেলে। এরকমও হয়েছে।
আমি এটা বুঝতে পারি না যে কি করে হয়, বা আমি তো আলাদা করে কিছু করি না। আমি তো এরকম কোনো আমার কাছে ম্যাজিক নেই বা এরকম কোনো মন্ত্র নেই। আমি তো খুব সিম্পলি, খুব অনেস্টলি একটা মানুষকে জানতে চাই। আমার মনে হয় তোমার মনে হয় মানে এটা আমার পার্সোনাল থট যে যেই জিনিসই তোমার ভালো ইন্টেনশন দিয়ে তুমি করো, একটা জেনুইননেস যদি থাকে, আই গেস ইট অটোমেটিক্যালি কানেক্টস উইথ দ্য আদার পিপল। আই দ্যাটস হোয়াট আই থিংক ফিল। সো, আই থিংক সো। কারণ আমার মনে হয় সত্যির খুব বড় পাওয়ার আছে। মানে ইফ ইউ আর অনেস্ট, সেই অনেস্টিটার একটা পাওয়ার আছে। কারণ আমি জানি এটা খুব ভালো করে। কারণ আই ওয়াজ নট দিস অনেস্ট সিন্স মাই লাইফ টাইম। মানে আমি বলব যে এরকম না যে আমি আজ থেকে ১৫ বছর আগে আমি নিজেকে খুব একটা অনেস্ট বলতে পারতাম। যথেষ্ট ডিসঅনেস্টই ছিলাম, যথেষ্ট ফালতু লোকই ছিলাম আমি। কিন্তু ওই জার্নিটা করেছি বলে আজকে, বুঝতে পারছো হ্যাঁ, আজকে কোনটা এটা ঠিক। বোঝাটা সুবিধা। হ্যাঁ। এবং যখন বুঝতে পারি যে অন্য লোকটাও হুম। অনেক বেশি বিশ্বাস করে, তখন মনে হয় যে বোধহয় ওই অনেস্টিটার জন্যই লোকজন এসে আমার সামনে কথা বলে। আমি এটাও জানি মানে তুমি এটা ওর সাথে কথা যখন হতো তুমি বলেছিলে যে যখন তুমি পডকাস্ট শুরু করো তোমার কোনোদিন না তুমি ভাবোনি যে পিপল উইল লাইক ইউর কোয়েশ্চেন্স বা ইউর লাইক ইউর ইন্টারভিউ। কারেক্ট। আজকে যে তুমি দাঁড়িয়ে আছো যখন তুমি দেখছো তোমার ব্যাক জার্নিটা, তোমার কি মনে হয় ওয়াই আর অডিয়েন্সেস লয়াল টু ইউ? আমার মনে হয় যে আমার অডিয়েন্স না আ বোঝে যে আ এই লোকটা মিথ্যে কথা বলছে না। এ যতটুকু করছে কোনো কিছু, খুব কিছু এজেন্ডা নেই আর জীবনে। এই কারণেই বোধহয় একটু অথেন্টিক মনে হয় আমার মনে হয় লোকজনের কাছ থেকে যা আমি রিপ্লাই পাই, যে ধরনের মেসেজেস পাই, কমেন্টস পাই, তাতে আমার মনে হয় যে লোকজন ওই অথেন্টিসিটিটাই পছন্দ করে। কিন্তু আ আজকালকার যুগে যেখানে পিপল আর অলওয়েজ ইনটু সেনসেশনালাইজিং, মাসালা চাই, ড্রামা চাই। আমরা ইনস্টাগ্রামেও দেখি যে ভাইরাল ওইগুলোই হয়। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট পিপল হ্যাভ দিস থট প্রসেস দ্যাট আজকে যদি আমি ওটা না করি আমার রিলস ভাইরাল হচ্ছে না, তাই জন্য হয়তো তাদের কোনো কন্টেন্টের এসেন্সটা হারিয়ে ফেলছে তারা? আ এই ব্যাপারে আমি কিছু বলতে পারব না। কারণ আমি তো জানি না যে কি করে সেনসেশনালাইজ করতে হয়। হুম, বা আমি তো কাউকে জিজ্ঞেস করতে পারি না, "আচ্ছা আপনার আগের বিয়েটা ভাঙলো কেন?" এই কথাটা জিজ্ঞেস করতে পারি না। যদি পারতাম তাহলে রাইট, আমার রিলসেও আরো অনেক বেশি ভিউ হতো রাইট, হয়তো। রাইট। কিন্তু আমার রিলসেও প্রচুর মিলিয়ন ভিউ হুম, আছে। যেখানে হুম, একটা মানুষ তার নিজের লাইফের কোনো একটা কোর আ ইমোশন নিয়ে কথা বলেছে, বা তার লাইফের কোনো একটা ভাবনা সে শেয়ার করেছে। আমার মনে হয় সমস্তরই দর্শক আছে। যেমন সেনসেশন এর হুম, দর্শক আছে, হুম, তেমনি অথেন্টিক কনভারসেশন এরও দর্শক আছে। হুম, এবার শুধুমাত্র সেনসেশন করতে গেলে যেটা হয়, আমার বিশ্বাস, এটা আমি হুম, আমি বলছি, হুম, এটা কমপ্লিটলি আমার বিশ্বাস। হুম, সেটা হলো, আমার মনে হয় ওটা না লং টার্ম নয়। মানে যেকোনো জিনিস হুম, যখন ভাইরাল হয় না, ভাইরাস ব্যাপারটা কিরকম বলতো? ভাইরাস আসে হুম, কয়েকদিন, হুম, ফ্লুক থাকে, টাইপের, রাইট। তারপর চলে যায়। ঠিক। তো ভাইরাল বিষয়টা তো তাই, বাদাম কাকুর মতো আরকি। রাইট। তো আমার মনে হয় যদি লং টার্ম এ থেকে যেতে হয় তাহলে honesty and authenticity matters ওটা the ম্যাটার most. করে। Yeah. আর আরেকটা কথা হচ্ছে হলো লোকেরা কি ভাবছে, লোকেরা কি করছে সেটা আলাদা অল টুগেদার ডিফারেন্ট অ্যাসপেক্ট। তুমি কতটা মানে মিররে দেখে তুমি কি তাকে তুমি সেন্সেশন করছো হয়তো। আ হয়তো তুমি ভাইরালিটির জন্য অনেক কিছু করছো যেটা তোমার করা উচিত না। বাট এট দ্য এন্ড when you see yourself in the mirror তুমি কি দেখতে পারবে হুম, নিজেকে? হুম, হুম। সেটা ম্যাটার করে আই True, গেস true, এট দ্য true. এন্ড। কারণ আমাকে না অনেকজন জিজ্ঞেস করেছিল when I started my podcast, people were like, "Why this podcast? What is your logic behind it?" তো আমার একটা মানে আমি এটাকে টার্ম করি দ্যাট মাই পডকাস্ট ইজ অ্যাবাউট জিএসটি। ইট উইল নট বার্ন ইউর পকেটস বাট ইট ইজ অ্যাবাউট গ্রোয়িং, শেয়ারিং অ্যান্ড ট্রান্সফর্মিং। হুম, আর আমি তোমার থেকে একটা জিনিস খুব শিখেছি সেটা হচ্ছে হলো তুই নিজের জন্য কর। হুম। ইটস নট নেসেসারি কে দেখবে, কি দেখবে। তুই যদি নিজের জন্য যদি করিস আর তোর যদি নিজের পডকাস্টটা পছন্দ হয়, ওটা জেনুইনিটির জন্য ওটা অন্যদের কাছে চলে যাবে। কারেক্ট। এই বিশ্বাসটার কারণটাও তোকে বলি। এই হুম, বিশ্বাসটার কারণটা হলো, দেখ আমি অনেক কিছু করেছি জীবনে। আমার প্রায় ১৮ বছর হয়ে গেল কলকাতায়, ১৭ বছর হয়ে গেল কলকাতায়। এই ১৭ বছরে আমি কলকাতাকে বিভিন্নভাবে দেখেছি, বিভিন্ন কাজকে দেখেছি, বিভিন্ন জিনিসপত্র দেখেছি। সব দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আ দর্শকের কি ভালো লাগে, এটা উই উইল নেভার বি এবল টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? কোনদিন হতে পারে না যে দর্শক কি ভালো লাগবে দর্শকের। যখনই কোনো কিছু হিট হয়েছে, যখনই কোনো কিছু খুব পপুলার হয়েছে, তখন আগে কিন্তু আমি একজন, মানে আমি যদি ক্রিয়েট করি কোনো কিছু, তো সব জায়গায় আমি কে? আমি একজন দর্শক। দেন আই এম এ ক্রিয়েটর। ইফ আই মেক এ ফিল্ম, তো ফার্স্ট অফ অল আমি সিনেমা বানাতে চাই কেন? বিকজ আই এম ফ্যাসিনেটেড উইথ সিনেমা, রাইট? তো আমি যদি ফ্যাসিনেটেড উইথ সিনেমা হয়ে থাকি, তাহলে
আমার শাহরুখ খানকে ভালো লাগে, আমি ওই এক্সপিরিয়েন্সটা এনজয় করেছি বলে দ্যাটস ওয়াই আই লাভ ফিল্মস, রাইট? সেখানে আমি একটা সিনেমা লিখবো, এখানে না একটুখানি দর্শকদের কাঁদিয়ে দেবো বলে একটা লাইন হয় নাকি? আরে আমার আগে কান্না পেতে হবে তো, আমার আগে খারাপ লাগতে হবে, আমার আগে ভালো লাগতে হবে, আমার আগে প্রেম পেতে হবে, আমার ওই চরিত্রগুলোর সঙ্গে ওই কানেকশনটা তৈরি হতে হবে, তাহলেই তো লোকজনের ভালো লাগবে। সো ওয়েন আই স্টার্টেড মাই পডকাস্ট আই অলওয়েজ থট যে এই এপিসোডটা কি আমি দেখবো বসে, যদি আমি দেখবো কি, যদি দেখি দেন আই উইল ডু, আদারওয়াইজ আই উইল নট ডু। এখনো অবধি আমার কাছে ধর কোনো কেউ বললো যে আই ওয়ান্ট টু ডু দিস পডকাস্ট, তোমার সঙ্গে করতে চাই, দ্য ফার্স্ট থিং কামস টু মাই মাইন্ড যে এই এপিসোডটা বেরিয়ে গেছে ইউটিউবে, আমি অরুণাভ খাসনবিশ নামে কাউকে চিনি না, সোল কানেকশন পডকাস্ট বলে কিছু চিনি না, এটা আমার কাছে এলে কি আমি দেখবো, যদি এই প্যারামিটারটা ঠিক হয়ে যায় দেন অনলি আই ডু দ্য পডকাস্ট। কিন্তু এরকম কোনো হয়েছে যে তুমি পডকাস্ট করে ফেলেছো, রিলিজ করোনি? হ্যাঁ। আচ্ছা, করেছো? নাম বলবো না না, না না, ঠিক আছে, ইটস ওকে। অনেকগুলো আছে। I will not put you in an awkward হ্যাঁ। position because censoration করবো না। কিন্তু আরো একটা কথা খুব মানে এটা আমি জানি বিকজ আমি এই পডকাস্ট শুরু করেছি, খুব নতুন। বাট পিপল থিঙ্ক দ্যাট পডকাস্ট ইজ অ্যাবাউট টু পিপল, টু ক্যামেরা আর শুধু গল্প। বাট প্লিজ ডিকোড আস টুডে দ্যাট একটা ফুল পডকাস্ট এপিসোড করার জন্য কতটা হার্ডওয়ার্ক দরকার। এইটা একটা বোধহয় দেখ, আমার জন্য যদি জিজ্ঞেস করিস, দ্য হার্ড ওয়ার্ক ইজ অ্যাবাউট যে আমি যখন উল্টো দিকের চেয়ারটায় বসছি, তখন ওই যে উল্টো দিকের লোকটা বসেছে, আমার কমপ্লিট মাইন্ড, হ্যাঁ কমপ্লিট মাইন্ড ওই পার্টিকুলার লোকটারকে শোনার উপর আছে কিনা, নাকি আমার মাথায় এটা চলছে আচ্ছা এই কথাটা বলছে এরপরে এই প্রশ্নটা করলে এইখান থেকে একটা অন্য জায়গায় যাওয়া যাবে, এটা হচ্ছে, নাকি আমি খুব মন দিয়ে শুনছি, শোনার পর অটোমেটিক্যালি আমার মধ্যে একটা কোয়েশ্চেন আসছে। তাছাড়া একটা মানুষকে যখন আমি আমি যখন এপিসোড শুট করি, আমি কিন্তু কোনো রিসার্চ করি না। এটা আমি শুনেছি, আই ওয়াজ লাইক শকড। কারণ আমার মনে হয় যে যদি রিসার্চ করে নিই আই উইল নো মেনি থিংস অ্যাবাউট দিস পারসন, রাইট? এবং এটাও জেনে যাব যে এ কোথায় কোথায় কি কি বলেছে, কিভাবে বলতে পারে, আমার না অনেস্ট লিসনিংটা থাকবে না। তো এই কারণে আমি রিসার্চ করি না। আমি তার জীবনের কোনো ঘটনা হয়তো জানতে পারি, যে একবার দেখে নিলাম, কোনো ইন্টারভিউ তো তার শুনিই না কোনোভাবে, কোনো রকমভাবে শুনি না। আর আমার মনে হয় আলাদা করে ডিকোড করার কিছু নেই। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন লিসনিং টু দ্য আদার পারসন, পিপল উইল বি ইন্টারেস্টেড টু লিসন টু দ্যাট পডকাস্ট। এর বাইরে কোনো ফর্মুলা নেই পডকাস্টের। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য এডিটিং বলো বা গেস্ট চয়েস বলো, মানে একটা মানে এই যে অনেক তো ছোট 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 টাইনি ডিটেলস আছে, বাট হাউ ইম্পর্টেন্ট ইজ দ্যাট অ্যাজ ওয়েল টু রান আ পডকাস্ট, মানে সেটাও আমি জানতে চাই। অবশ্যই আছে। একটা পয়েন্ট আসবে যেখানে ইউ উইল আন্ডারস্ট্যান্ড হু আর ইউর অডিয়েন্স। ঠিক আছে? তুই বুঝতে পারবি যে আচ্ছা আমার না এই ধরনের একটা অডিয়েন্স তৈরি হয়েছে, আমার অডিয়েন্স এটা, অ্যান্ড দে আর লয়াল টু মি। সো নাও ইউ উইল ফিল রেসপন্সিবল ফর দ্যাট অডিয়েন্স, হ্যাঁ? এবং তখন তোর মনে হবে এই গেস্টটাকে আমি আনলে আমি কি এমন কিছু কনভারসেশন করতে পারবো যেটা আমার ভালো লাগবে। আর যদি আমার ভালো না লাগে আমি জানি অডিয়েন্সেরও ভালো লাগবে না। আর আমার অডিয়েন্সের টাইপটা কি, সেখানে ধরো এরকম একটা গেস্ট আছে যাকে শুনতে আমার দারুণ লাগবে, কিন্তু আমি জানি আমার অডিয়েন্সের তাকে পছন্দ হবে না। এরকম হয়েছে, এরকম আমার এপিসোডেও হয়েছে যেখানে আমার ভালো লেগেছে, আমার অডিয়েন্সের ভালো লাগেনি। হতেই পারে। বাট এটা এরকম না যে মানে এই পডকাস্টটা খুব খারাপ। এরম মানে কমেন্ট এরম এসছে যে আপনি এনাকে কেন আনলেন? এই ধরনের কিছু কমেন্টস এসছে। তখন আমি বুঝেছি আস্তে, আস্তে দেখ ইটস এ লার্নিং প্রসেস, এবং আস্তে, আস্তে বোঝা যায় যে আচ্ছা এই লোকটার কথা আমার শুনতে ভালো লাগতে পারে। বাট তাছাড়া আর কোন লোকের কথা আমার শুনতে ভাল লাগবে, তাদেরকে খোঁজা, তাদেরকে স্কাউট করা। কিন্তু আমি না একটা জিনিস মানে আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস পার্ট, যে রিসার্চের পার্টটা কথা বললে, ধরে নাও আজকে ইউ আর কলিং সামওয়ান হু ইজ কোয়াইট নোন, ওকে তো অনেক কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে নিয়েছে, সব আছে, কিন্তু ধরে নাও তুমি এমন একটা কোয়েশ্চেন তাকে জিজ্ঞেস করলে, মানে এরকম কোনোদিন হতে পারে না যে গেস মাই থিং আরে এ তো আমার ব্যাপারে রিসার্চই করেনি, তো এই যে এই কনফ্লিক্টটাকে হাউ উইল ইউ জাস্টিফাই? আমি সবসময় বলে দিই যে দেখো আমি তোমার সম্পর্কে, দেখ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়,
পিপল ফর ফিল্ম, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে লোকজন যারা আসে তাদেরকে তো আমি চিনি, মানে বেশিরভাগ লোককে আমি চিনি, তারাও আমাকে চেনে। সো একটা কানেকশন কখনো না কখনো দেখা হয়েছে, কখনো কখনো জানি, আর টুকটাক তাদের ব্যাপারে সবাই মোটামুটি জানে। বাট আমি কেউ এরকম কোন সে আসলে প্রথমেই আমি যেটা বলি সেটা হলো যে দেখো আমি না রিসার্চ কিন্তু করি না। তার কারণ হলো আই ওয়ান্ট টু নো ইউ ফ্রম হেয়ার। এই মুহূর্ত থেকে আমি তোমাকে জানতে চেষ্টা করব। যে রিসার্চটাতে আমি তোমাকে জানার চেষ্টা করতাম, দ্যাট রিসার্চ উইল হ্যাপেন হেয়ার। তো এটা যদি বলে দিই তার তো কোনো অসুবিধা হওয়ার কথা না। মানে বিং ট্রান্সপারেন্ট রাদার। হ্যাঁ হ্যাঁ, আমি খুবই বেশি ট্রান্সপারেন্ট। আমি একটু বেশি, মানে যাকে খারাপ লাগে তাকে মুখের উপর এই আমার না আপনাকে ভালো লাগছে হ্যাঁ, না। আমি বলেছি এরকম তুমি? আমি অনেক মানুষকে বলেছি। নাইস, ভালো, কিন্তু না ইটস গুড, আই গেস অনেক লোড কমে যায়। হুম। মানে মাথার মধ্যে ইউ ডোন্ট হ্যাভ টু প্রিটেন্ড দ্যাট আরে একে তো আমি ভালোবাসি না বাট আই স্টিল হ্যাভ টু স্মাইল অ্যাট হিম, তো দ্যাট ইজ বিকাম আ ভেরি টাস্ক ফর হ্যাঁ মি। আই হ্যাঁ অলসো বিলিভ দ্যাট পার্ট। কামিং ব্যাক টু ইয়োর পডকাস্ট অ্যাগেন, দ্যাট ইজ তোমার পডকাস্টে তুমি কত 120 প্লাস এপিসোডস তো হয়ে গেছে আই গেস। আমার হ্যাঁ 120 প্লাস। হ্যাঁ, হয়ে গেছে। ইউ হ্যাভ হ্যাড সো মেনি স্টোরিজ। এমন কারো স্টোরি বা কোনো স্টোরি যেটা তোমার লাইফে ইম্প্যাক্ট হয়েছে, মানে শুনে গল্পটা? সব পডকাস্টই আমার লাইফে কোনো না কোনো ভাবে এফেক্ট করে, ঠিক আছে? কারণ হলো লিসনিং টু দিস মেনি স্টোরিজ, এটা তো ইম্প্যাক্ট হতেই হবে। মানে আমার লাইফটাই বদলে গেছে। মানে আমি পডকাস্ট শুরু করার আগের মানুষটা এখনকার মানুষটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। বাট এর মধ্যে যদি আমি বলি যে কোনো পার্টিকুলার স্টোরি বলবো না, হ্যাঁ, রাজ চক্রবর্তীর যে এপিসোডটা আমি করেছিলাম, ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং ফর মি। আমার মনে হচ্ছিল খুব অনেস্ট একটা মানুষকে আমি দেখলাম, যে নাকি যার মধ্যে অনেস্টিটা একদম, মানে সে ভুল করলেও অনেস্টলি ভুল করছে, সে ভুল করলেও জানে যে আমি ভুল করছি, আমি অনেস্টলি করছি। এটা আমার দারুণ লেগেছিল ওর এপিসোড করে, এবং আমি দেখেছিলাম যে প্রচুর মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে। ইনফ্যাক্ট তো একটা গল্প বলি, সেটা হলো রাজ চক্রবর্তীর এপিসোড দেখার পর একদিন রাত্রিবেলা একটি মেয়ে আছে আমারই এক বন্ধুর স্ত্রী, সে আমাকে রাত্রিবেলা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, বলা ভুল হবে ওটাকে চিঠি বলা উচিত হবে, এত লম্বা একটা মেসেজ আর কি। সেই মেসেজটার মধ্যে সে তার মানে কি বুঝলো, কি ভাবছে এবং কতটা ইন্সপায়ার করলো তাকে, সেটা সে বলেছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, তারপর থেকে এই মেয়েটি মানে ওর জীবনে অনেকটা উন্নতি করেছে এবং নাও শি ইজ ডুইং ভেরি গুড। জাস্ট একটা পডকাস্ট এপিসোড। ওটাই আমি বলতে চাচ্ছিলাম, মানে শুনেও কত ভালো লাগে না যে দেখ তোমার একটা ছোট ইনিশিয়েটিভ পডকাস্ট শুরু করার, অ্যান্ড পিপল আর লার্নিং আউট অফ ইট অ্যান্ড অলসো ডুইং ওয়েল। আই গেস দ্যাটস আ অ্যাডেড বোনাস আমার মনে হয়। কারেক্ট। এবার এটা আমি জানি, এটা আমি চোখের সামনে দেখলাম। এরকম প্রচুর মেসেজ পাই আমি, যেগুলো আমাকে আমার দুঃখের সময়, আমার অসুবিধার সময়, আমার ডাউন টাইমে, মানে একটুখানি ভাল লাগছে না, এইসব সময় আমাকে যে কিভাবে মোটিভেট করেছে তার কোনো হিসাব নেই। একজন মানুষ আছে, আমি এটা পডকাস্টেও বলেছিলাম বিশ্বনাথের এপিসোডে সম্পর্কে সম্ভবত, আমি আমার একজন মানে একজন অডিয়েন্স আছে, তিনি আন্টার্কটিকাতে থাকেন, তিনি একজন সায়েন্টিস্ট। তিনি লিখেছেন যে আন্টার্কটিকার মতো একটা জায়গায়, যেখানে আমি বেরোনোর কোনো টাইম নেই, আমি বেরোতে পারি না, আমি খুব বেশি কানেক্টেড থাকতে পারি না, তো ইন্টারনেটে একমাত্র আপনার পডকাস্টটি আছে যেটা আমাকে কানেক্টেড রাখে টু মাই সয়েল। বোঝ তো, এগুলো শুনলে আর কি মনে হয়? আমার মনে আছে তোমার আই গেস বিশ্বনাথদার পডকাস্টই মনে ওটাতে ছিল। উনি বলছিলেন দ্যাট কোথাও উনি হয়তো শো করতে গেছেন, অ্যান্ড সামবডি কেম, বাইরের জুতো খুলে প্রণাম করেছে। He cried in that episode, I remember. আমি ওটা শুনে না, I got goosebumps, and even I see that, আমি জানি না কেন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মানে that was so raw and so emotional. মানে এরকমও মানুষজন আছে, মানে কত কিছু জানা যায়, মানে আউটসাইড অফ ইয়ার সার্কেল, যে মানে এই জিনিসটা, মানে আমার এটা আমি ভেবেছিলাম তোমাকে বলবো, তো তুমি এখন উঠালে কথা মনে পড়ে গেল। মানে ইট ফিলস সো ইন্টারকানেক্টেড দ্যাট একটা পডকাস্ট তুমি করছো, কতজন দেখছে আর কতজন ইন্সপায়ার হচ্ছেন, দে আর ডুইং গুড ফর দেমসেলস। আই গেস দ্যাট ইজ লাইক আ মোস্ট স্যাটিসফ্যাক্টরি পার্ট। একদম। এন্ড আমি একটা লাইন বলি সবসময়, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। কারণ আমার মনে হয় পজিটিভিটি বা পজিটিভ এনার্জি বা পজিটিভ একটা থট মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলে
সেটা না নিজের উপর সবচেয়ে বেশি এফেক্ট হয়, বাকি কার উপর হলো তো হলোই, এটা তো হচ্ছেই, বাট সেটা আমাকে কতটা যে পজিটিভ রাখে সেটার কোনো আমি ওটা বলি, মানে আমি হয়তো আমার কোনো একটা পডকাস্ট বলেছিলাম, আই গেস না, মানে জেলাস ফর সামবডি এলসের সাকসেস, যেটা যেদিন তুমি বন্ধ করে দেবে না ওটা, আই গেস তোমার লাইফে অ্যাবান্ডেন্স ভরে যাবে। হুম মানে পিপল থিঙ্ক দ্যাট ওকে নিচে নিচে নামালে আমি উপরে উঠবো, আই গেস দ্যাট বিকামস টু লাইক মেইন স্ট্রিম, মানে এই জিনিসটা মানে খুবই বাজে থট, আর এটা হয়ও না কোনোদিন। পয়েন্টটা হলো এই লাইফে না আমার আর তোর দুটো আলাদা আলাদা মানে নসিব আছে, আলাদা আলাদা লাইফ আছে। আমরা আমাদের লাইফে যা পাওয়ার না সেটা পাবো থ্রু আওয়ার ওয়ার্ক, আমাদের কর্মা দিয়ে। এই আমি যেটা পাবো সেটা তুই পাবি না, তুই যেটা পাবি সেটা আমি পাবো না। সুতরাং এই জেলাসি ব্যাপারটা আসার মানেটা কি? কারণ যার বড় হওয়ার সে বড় হবেই, আর যার হওয়ার নয় সে হবে না। আমার যদি হওয়ার হয় আমি হবই। এবার সেটা কে ডিসাইড করবে? আমি ডিসাইড করব। আমি কতটা কাজ করব সেটার উপর ডিসাইড হবে। আমি আজ রিসেন্টলি একটা জিনিস বলছিলাম, পৃথিবীর সব কাজ সোজা। আই গেস বলে না যে দুনিয়ার যে সব থেকে সিম্পল থিং সেটা এক্সট্রাঅর্ডিনারি হয়, আর আমরা ওটাকেই ভাবি যে সিম্পল তো একটু ফ্যান্সি নি। ব্যাপারটা কি জানিস? আমি কিভাবে বলি, ওয়াই এভরিথিং ইজ, আমার মনে হয় এভরিথিং ইজ সিম্পল। পৃথিবীর যে কোনো কাজ খুব সোজা। সচিন তেন্ডুলকর, তার কাছে ক্রিকেট খেলাটা সোজা। লতা মঙ্গেশকরের কাছে গান গাওয়াটা সোজা। আমার কাছে পডকাস্ট করাটা সোজা। আমি তাদের সঙ্গে আমি তুলনা করছি না, বাট আমি বলছি যে যেই কাজটার জন্য ইফ আই এম গিভিং মাই 100% টু দ্যাট 100 কেন পুরোটা যদি দিতে পারি তাহলে আমার কাছে তো কাজটার কাজ থাকছে না। ইট বিকামস ইট বিকামস আ ফান এন্ড প্লে, একদম ইট বিকামস ফান। এবার যদি এটা হয় আমার সঙ্গে তাহলে ওয়াই মানে হাউ ইট উইল বি ডিফিকাল্ট, তাই না? তো যে পৃথিবীর সব কাজ সোজা, সিনেমা বানানো আমার জন্য খুব একটা কঠিন কাজ না। আমি জানি যে গল্প বলাটাও আমার কাছে খুব একটা কঠিন কাজ না, আমি গল্প ভালো বলতে পারি। তো তুমি তো নিজেকে ফিল্ম মেকার, যেটা ইউ অলওয়েজ সে দ্যাট আমি জন্মিয়েছি ফিল্ম মেকার হিসেবে। একদম। তো অ্যাজ আ ফিল্ম মেকার আর অ্যাজ আ পডকাস্টার, তুমি কি তোমার পডকাস্টটাকেও একটা ন্যারেটিভ হিসেবে দেখো, লাইক ড্রামা সেট, নাকি একটু ডিফারেন্ট? না, আমার কাছে ব্যাপারটা হলো আমি সবচেয়ে আগে একজন স্টোরি টেলার, গল্প। ফিল্ম মেকারের চেয়েও বড়। তো আমি না গল্প বলতে খুব ভালোবাসি এবং আমি ছোটবেলা থেকেই গল্প বলতাম। আমার মনে হয় পডকাস্ট একটা স্টোরি টেলিং এরই একটা আলাদা সেগমেন্ট, যেখানে একটা মানুষের গল্প আমি তুলে আনছি। আর আমি যখন বসে আছি উল্টো দিকে, ধর রাজের পডকাস্টটা, বিশ্বনাথের পডকাস্টটা, তো আমি তো চোখের সামনে একটা সিনেমা হতে দেখতে পাচ্ছি, যে চোখের সামনে একটা গল্প শুনছি। আচ্ছা এইখানে ও সেই হালি শহর থেকে বেরিয়েছে, সেই সময় ট্রেনে করে লোকটা যখন আসছিল, আজকের রাজ চক্রবর্তী আর সেই সময় রাজ চক্রবর্তীর ডিফারেন্সটা কোথায়? বিশ্বনাথ যখন বলছে যে সে থিয়েটার করতে হেঁটে 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 যেত, সেই বিশ্বনাথ আর আজকের বিশ্বনাথের মধ্যে ডিফারেন্সটা কত? এইটা দেখতে বা এই গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে। ইন্সপায়ারিং, খুবই খুবই ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং, খুবই ইন্সপায়ারিং, খুব খুব ভালো লাগা তৈরি করে ভেতরে। একদম একদম। ওরা একটু রিভাইন্ড করছি তোমার, একটা বাঙালি মিডল ক্লাসের ফ্যামিলি থেকে আসা, যতদূর দেখা যায় কি রিস্ক অ্যাপিটাইটটা খুব কম হয়। তুমি যখন চাকরি ছেড়েছিলে, আই এম শিওর অনেক কোয়েশ্চেন্স আসছে ওয়াই, বাট আমি জানতে চাই ওই মোমেন্টটা যখন তুমি ডিসাইড করেছিলে যে আমি চাকরিটা ছাড়বো, ওই মোমেন্টটা কি ছিল? এটা আমি বোধহয় দু এক জায়গায় বলেওছি। সেটা হলো একদিন, দেখ আমি তো তার আগে কাজ করছিলাম। আমি একটা শর্ট ফিল্ম বানাই যেটা নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়, ছোট্ট একটা স্টুডেন্ট স্ক্রিনিং এর জন্য সিলেক্ট হয়। সেটা সিলেক্ট হওয়ার পর এটা বুঝতে পেরেছিলাম যে আচ্ছা শিলিগুড়িতে বসে বন্ধু-বান্ধবদের সঙ্গে হ্যান্ডিক্যামে একটা ছবি বানিয়েছি। সেটা ওই জায়গায় চলে যেতে যদি পারে, তাহলে তো কুছ তো হ্যায়। মানে কিছু তো একটা, হ্যাঁ, কোনো একটা ব্লেসিং তো আছে, তাহলে হয়তো করতে পারবো। তো ডিসাইড তো আমি সেদিনই করে নিয়েছিলাম আমি যাবো। বাকিটা রাইট টাইমটা আসছিল না। অ্যান্ড দেন আমার লাইফে না সেই সময় এমন একটা টার্মোয়েল সিচুয়েশন তৈরি হয় যে আমি বুঝতে পারছিলাম না কি করব, কখন করব, কিভাবে করব। এবং ফাইনালি একদিন রাত্রিবেলা আমি একটা সিনেমা দেখি, বাংলা সিনেমা। সিনেমাটা আমার ভালো লাগে না, আমি নামটা বলবো না। সিনেমাটা আমার ভালো লাগে না। ভালো না লাগাতে আমার মনে হয় যে এই ছবিটা যদি আমি বানাতাম তাহলে কি করে বানাতাম? আমি যদি এই গল্পটা বলতাম তাহলে কি করে বলতাম? দেন আই থট যে আমার তো যখন ৬০ বছর বয়স হবে, তখন আমি আয়নার সামনে যদি দাঁড়িয়ে বলি যে, "ওই দিন রাত্রিবেলা যেদিন বৃষ্টি হচ্ছিল, তুই ভেবেছিলি যে আজকে কলকাতা চলে যাবি।" কারণ আমি সেদিন রাত্রেই ডিসাইড করেছি আমি কলকাতা চলে যাব। বাইরে বেরোলাম, একটা সিগারেট জ্বালিয়েছি। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। একটা
সিগারেট জ্বালিয়ে রাইট। বাইরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে। হুম, আর আমার বাড়ির সামনেটা না একদিকে একটা কুল লাইট ছিল, হুম, একটা ওয়ার্ম লাইট ছিল। মাঝখানে না একটা অদ্ভুত বৃষ্টি, মানে প্রবল বৃষ্টি হুম, হচ্ছে। হুম, একটা অদ্ভুত আলো দেখা যাচ্ছে ওর মধ্যে। আমার মনে হলো বাহ! বিউটিফুল লাগছে ব্যাপারটা। হুম, দেন আই থট যে আজকে যদি আমি ডিসাইড করি যে আমি চলে যাবো, হুম, তাহলে হোয়াট উইল হ্যাপেন? অ্যান্ড দেন আই থট অনেক কিছু এদিক ওদিক আছে। অ্যান্ড আমি বললাম আমার হুম, লাইফটা তখন ওয়াজ নট ইন এ হুম, প্রপার শেপ। রাইট। খুবই প্রবলেমে ছিলাম। দেন আই থট যদি ৬০ বছর বয়সে আমি একবার নিজেকে ঘুরে তাকিয়ে প্রশ্ন করি আর এই দিনটার কথা মনে হয় যে তুই গেলি না কেন? ডিসাইড করলি না কেন? আমি কি আনসার দিব? যে যে ইউ ডিডন্ট গিভ ইউ আ চান্স। একটা চান্স তো দিয়ে দেখতে পারতি। যেই মুহূর্তে এই কথাটা মনে হয়েছে দেন দ্য নেক্সট ডে মর্নিং কাঞ্চনজঙ্ঘাতে হুম, আমি বেরিয়ে এসেছি। ওয়ান হ্যাঁ, ফাইন ডে। হ্যাঁ। ৩১শে জানুয়ারি ২০০৮। আই গেস ডেটটা আরো মনে থাকবে বিকজ দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ ইওর লাইফ আই ইয়েস ক্যান অ্যান্ড সে। দ্যাট ওয়াজ সরস্বতী পুজোর দিন ছিল। ওইদিন ৩১শে জানুয়ারি সরস্বতী পুজো ছিল। আই স না, বাট কলকাতাতে আসা আর এত বছরের জার্নি, এই জার্নিটার ব্যাপারে বলো। লাইক হাউ ওয়াজ ইট? ইট ওয়াজ আ ফান রাইড, হ্যাঁ? মানে আপ ডাউনস, আ উল্টে পড়া, মুখ থুবড়ে পড়া সব। সব আছে তার মধ্যে। আবার খুব উপরে ওঠা, আবার খুব নিচে নামা, মানে হুম, রোলার কোস্টার হুম, যাকে বলে, রাইট। সেরকম একটা রাইড এটা। ১ম যখন কলকাতায় আসি তখন অর্কুট ছিল। হ্যাঁ। তো অর্কুটে আমি একজনের সঙ্গে কানেক্ট করি। হুম, হুম, সে আমাকে একজন রুদ্রনীল ঘোষের সঙ্গে কানেক্ট আচ্ছা। করায়। রুদ্রনীল ঘোষ সেই সময় চ্যাপলিন বলে একটা ছবি করবে করছে এবং রুদ্রনীল ঘোষ মোটামুটি তখন একটু পরিচিত হয়েছে একজন অভিনেতা হিসেবে। তার সঙ্গে দেখা হয় এবং তার সঙ্গে দেখা হওয়ার পর সে আমাকে, মানে রুদ্র অ্যাকচুয়ালি আমাকে প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর। সেই সময় থেকে আমি দেখলাম যে ইন্ডাস্ট্রিতে লোকজন, আসলে আমি না খুব সবসময় খুব কনফিডেন্ট, বুঝলি তো? মানে ওই সময়টা থেকে আমি রাইট। খুব কনফিডেন্ট। আমাকে দেখলে মনে হয় যে এ জানে, আমি না জানলেও মনে হয়। এখন না হলেও সেই সময় তো তাই ছিল। আ এখন যেমন মনে হয় আমি কিছুই জানি না, সেই সময় মনে হতো আমি সব জানি। তো সেই সময় রুদ্র, তারপর অনেক মানুষ, মানে ইন্ডাস্ট্রির এমন কোনো মানুষ ছিল না যার সঙ্গে আমার আলাপ হয়নি। পরম, তারপর পরের দিকে অনন্ত দত্ত, তারপর কৌশিক গাঙ্গুলি, এদের মানে প্রচুর মানুষ আমাকে প্রচুর, মানে সেই অর্থে স্নেহ দেয়, ভালোবাসা দেয়। দেন আমি ২০১০ এ একটা ছবি বানিয়ে ফেলি। সেই ছবিটা বিরাট খারাপ ছবি। তো তুমি বানিয়েছিলে কেন? তুমি নাকি বলো। আমি বলছি, আমি বানিয়েছিলাম কেন না? আমি তখন না বুঝতে পারিনি হ্যাঁ, যে আ একটা ফিল্ম বানানোর জন্য আমার ঠিক কতটা অথরিটি হওয়া দরকার। আমার তখন ২৮ বছর বয়স। হ্যাঁ, ওকে। আ হ্যাঁ, মানে 29 ইয়ার্স। তো সেই সময় আমি না পুরোটা ম্যানেজ করে উঠতে পারিনি। বাট I tried to tell a different story, that's true, but that didn't work. হুম? হুম, আমি নিজে বলি খারাপ, বাট হুম, খারাপ তো কিছু হয় না। ভালো খারাপটা তো ওরকমভাবে হয় না। বাট দ্যাট ডিডন্ট ওয়ার্ক। মানে আমার যে এফোর্টটা ছিল দ্যাট ডিডন্ট ওয়ার্ক। কিছু মানুষ বলেছিল যে ইটস এ ভেরি অনেস্ট এফোর্ট টুয়ার্ডস বাংলা মেইনস্ট্রিম সিনেমা, বাট দ্যাট ডিডন্ট ওয়ার্ক। অ্যান্ড দেন আই থট আমার সিনেমা বানানোটা আমার দ্বারা হবে না। আচ্ছা। হুম, হুম, আমি ভেবেছিলাম এটা আমার দ্বারা হবে না। হুম, বাট সিনেমার প্রতি যে ভালোবাসাটা ছিল, বা ওই কদিনে এসে যে আমি যেটা বুঝেছিলাম অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, আমার মনে হয়েছিল যে আই নিড টু স্টে। অ্যান্ড তারপর মনে হচ্ছে যে আমাকে সেই সময় পরম বলল যে আমি একটা ছবি করব। তো তুই কি অ্যাসোসিয়েট করবি আমার? হুম, তুই এরা অলরেডি ছবি বানিয়ে ফেলেছিস। আমি এটা বলা উচিত হবে না। আমি বললাম, "না, না, I would love to." হুম। দেন আমি অ্যাসোসিয়েট করি। তারপর বিভিন্ন প্রজেক্টের ওটা সঙ্গে কোন ফিল্ম ছিল? হাওয়া বদল। আচ্ছা, ওকে। হাওয়া বদলে আমার খুব একটা ইম্পোর্টেন্ট রোল ছিল। হুম, তো হাওয়া বদল করার পরে আমি একটা জিনিস দেখতে পেয়েছিলাম যে একটা ছবি বানানোর পর হলে গিয়ে ১ম দিন নন্দনের শোটাতে মনে আছে আমার যে লোকজন হাসছে, লোকজন চুপ করে আছে, লোকজন একটু বোধহয় দুঃখ পাচ্ছে এখানে। এই পুরোটা ফিল করতে পেরেছিলাম পেছনে দাঁড়িয়ে। অ্যান্ড কোথাও একটা মনে হচ্ছিল আচ্ছা এই জায়গাটা আমি যখন শুট হচ্ছে তখনও ভেবেছিলাম এই জায়গাটা লোকে হাসবে। অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। কোথাও একটা গিয়ে মনে হলো এই জায়গাটায় হাসবে ভেবেছিলাম কিন্তু হলো না। রাইট। হুম, হুম, এই পুরোটা না আমাকে খুব একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স দিল হাওয়া বদলটা। তারপরে আস্তে আস্তে একটা পয়েন্টে তো ইন্ডাস্ট্রি ছেড়েই চলে গেলাম। হুম, আচ্ছা, হুম, ওকে। হুম। ছেড়ে কোথায়? ছেড়ে চলে গেলাম, এটাও অনেকে জানে। আমি একটু সন্ন্যাস নিয়ে নিয়েছিলাম। অঘোরীদের সঙ্গে থাকতাম গিয়ে। হ্যাঁ, সত্যি তোমার লাইফটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভালো হুম, সিনেমা। হ্যাঁ, হুম। তারপরে?
তো আমি চলে যাই পুরোটাই কামাখ্যা। স্পিরিচুয়ালিজম। হ্যাঁ, চলে যাই কামাখ্যা। আমার মনে হচ্ছিল নিজেকে জানতে হবে ইত্যাদি, ইত্যাদি, বাট তখন স্পিরিচুয়ালিটির কিছু বুঝতাম না। আচ্ছা। কিন্তু আমার তখন যা বয়স, আমার তখন যা অবস্থা, আমার তখন যা মানসিক অবস্থা, সেখানে আমার মনে হচ্ছিল I need to এই সবকিছু ছেড়ে দিতে হবে আমাকে। এইসব ছেড়ে চলে যেতে হবে। ট্যাগ। হ্যাঁ, কারণ তা না হলে হবে না মনে হচ্ছিল আমার। আমি মনে হচ্ছিল আমি কিছুই করে উঠতে পারব না। আমার মনে হচ্ছিল নিজেই যা করছি সেটাই দারুণ লাগছে নিজের। আচ্ছা। হ্যাঁ, এটা একটা হয় না, একটা কমপ্লেসেন্সি চলে আসে। সেই পয়েন্টে আমার somehow I realized যে এটা না, this is not right. সিনেমা-টিনেমা বানিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে সারা জীবন সন্ন্যাসীও থেকে যাওয়া ভালো। ওকে। দেন somehow আমি কামাখ্যায় I ended up মানে হুম। একজন গুরু, মানে একজন আমার যে গুরু, সে আমাকে এভাবে পিক করে, বলে যে কাহা সে আয়া হ্যায়, কি হয়েছে, কথাবার্তা বলার পরে হুম। তো বলে যে তো रहेगा हमारे साथ? আমি বললাম হ্যাঁ, मेरे को क्या है? তো গিয়ে ওদের সঙ্গে থাকলাম। ওদের সঙ্গে ইন্টার্ন, ওদেরও অ্যাকচুয়ালি ইন্টার্ন লাগে। নাইস সবাস। কারণ হলো ওদের কি হয়, ওদের ওই অনেকগুলো রিচুয়ালস থাকে, হ্যাঁ? সেইসব রিচুয়ালসের বাজার করতে হয়। যে জিনিসপত্র সামগ্রী লাগে। কিছু ডোনেশন কালেক্ট করতে হয়। হ্যাঁ? সেই সবগুলো বিভিন্ন জায়গা থেকে করে নিতে হয়। আমার সঙ্গে আরেকটা লোক ছিল। তো আমরা গিয়ে এইসব করে আসতাম। তারপরে এমন জিনিস লাগতো, সেই জিনিসগুলো জঙ্গলে গিয়ে খুঁজতে হতো। মানে এমন একটা ডাল, যে ডালটা এমনি পাওয়া যায় না। বাপরে। তো সে তার সঙ্গে গিয়ে খুঁজে আনতাম। এইসব করেছি, প্রচুর করেছি। আচ্ছা। ২৭ দিন ছিলাম, বেশি দিন না। ওকে। তো ২৭ দিন পরে আমাকে আমার গুরু বলে, "যা, হয়ে গেছে। তোর দ্বারা সন্ন্যাস-টন্যাস হবে না। তুই বাড়ি যা, তুই কাজ কর।" আচ্ছা, কেন হ্যাঁ, বললো এই কথাটা? এমন কি করেছো তুমি? কিছু করিনি আমি। লাস্ট বেঞ্চের কোনো কাজ করেছো না, নিশ্চয়ই? না, কিচ্ছু করিনি। তাহলে? পয়েন্টটা হলো যে আমার গুরু না আমাকে এই থ্রু আউট দিস টাইম আমি আমার গুরুকে প্রচুর প্রশ্ন করেছি। এবং আমার গুরু ওয়াজ সো হেল্পফুল, হুম। যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে আমাকে, ওকে। এবং ডিফারেন্ট ভাবে দিয়েছে। হুম। তো একটা পয়েন্টে এবং আমাকে বারবার জিজ্ঞেস করতো, "তো কিউ ইহা হ্যায়? তো তুঝে ক্যা করনা হ্যায়?" তো একটা জিনিস না গুরু রিয়ালাইজ করে যে আ এর সময় হয়নি এখনো অব্দি। অ্যান্ড দেন হি সেড যে, "তোর এখনো সময় হয়নি। যদি হয় জীবনে তুই বোধহয় সন্ন্যাসী হবি কোনদিন। তোর ওই ব্যাপারটা আছে। আচ্ছা। কিন্তু আ তুই এখন তোর কাজের দরকার। তোর কর্মটা শেষ হয়নি। You go and work and live a life of সন্ন্যাসী, that's fine." হুম। মানে সন্ন্যাসী বলতে that spiritual side of you, keep that হুম। open, but মানে সংসারের মধ্যে থেকে কর। দেন I came back to শিলিগুড়ি। তারপর অনেকদিন শুধু বই পড়ি, হুম। বা আমাকে বলি যে আমি এখন শুধু পড়বো। আচ্ছা। কতদিন আমি জানি না। বাবা! আচ্ছা, তারপরে? আমার বাবা-মাও বোঝে আমি পাগল, বুঝলি তো? মানে একটা পয়েন্টে বুঝে গেছে বুঝে আরকি। গেছে না? হ্যাঁ, ওর জন্য কিছু বলে না? ১ম খুব বলতো, এখন আর কিছু বলে না। এখন না, তখনই বলতো না। বাবা বলল যে, "আচ্ছা ঠিক আছে।" হুম। তারপর বেশি আমি কথা বলে না মানে হয়তো না, এটাও হতে পারে। We are taking in other way না, হয়তো এটা হতে পারে that ছেলে জানে ছেলে ঠিকই ভালো করছে। কারেক্ট। ওটাই এটাই আমার বাবা পরে আমাকে বলেওছে, "দেখ, হ্যাঁ, একটা পয়েন্টে আমি বুঝে গেছিলাম তুই নিজের ব্যাপারে বুঝে নিবি। জীবনে বড় হয়েছিস, রাইট। যা ভালো বুঝিস হুম, করবি।" হুম। So যেটা that's a আমি compliment for you. একদমই। হ্যাঁ। তো আমার তারপরে আমি পড়তে থাকি। ১.৫ বছর। বাপরে! ২ বছর অ্যাকচুয়ালি। শুধু বইই পড়েছি আমি, কিচ্ছু করিনি। এত টেনাসিটি কেমন করে? মানে আমি তখন পড়াশোনার কথা ভাবলে আমি মানে ২ পা দিয়ে ভাগবো আমি। আমার এখনো মনে হয় ওই ১.৫ বছর বা ২ বছরটা যদি ৫ বছর হতো ভালো হতো। কেন আমি বলছি? কারণ ওই যে পার্টিকুলার সময়টায় I actually understood that I don't know nothing. মানে পৃথিবী সম্পর্কে আমি কিচ্ছু জানি না। এত বাজ না, একটু তো হ্যাঁ, অবশ্যই আমরা তো অ্যাকচুয়ালি চুনোপুটি। তো তাই। আমরা তো চুনোপুটি একদম। এবার আমি পড়েই যাচ্ছি। আমি স্পিরিচুয়ালিটি নিয়ে পড়ছি, আমি সায়েন্স নিয়ে পড়ছি, আমি বাংলা সাহিত্য পড়ছি, আমি ইংরেজি সাহিত্য পড়ছি। আমি পড়েই যাচ্ছি আর ভাবছি যে সারা পৃথিবীতে কত লোক কত কাজ করে গেছে। We don't know anything. ট্রু। তো আমার তারপরে একটা পয়েন্টের পর ওই ১৫ বছর পর হঠাৎ করে একদিন সকালে মনে হলো এইবারের জন্য হয়ে গেছে। হুম। দেন I came back হুম। কলকাতায়। তারপর বিসর্গ বানাই। হুম। অ্যান্ড দেন দ্য জার্নি Begins স্টার্টেড। once again. Restart. হ্যাঁ, ২০১৮ হুম। বিসর্গ, বিসর্গ। ২০১৯ এ আমি বানাই লালাবাই বলে একটা ছবি। হুম। এই বুঝতে শুরু করি যে আচ্ছা, ফেস্টিভাল সার্কিট আমাকে চিনছে, কিছু ফিল্ম মেকার্সরা আমাকে চিনছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফিল্ম মেকার্সরা আমার সঙ্গে যোগাযোগ করছে। জয়পুরে একটা অ্যাওয়ার্ড পেলাম। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমার স্ক্রিনিং হলো। হুম। মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হওয়াটাও খুব অদ্ভুত যে কারণ ছোটবেলা থেকে তো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি এবং অনেকের ছবি দেখেছি। সেখানে আমার ছবি দেখানো হচ্ছে রবীন্দ্র সদনে, সবাই টিকিট কেটে দেখছে লাইন দিয়ে। ইট ইস এ ডিফারেন্ট ফিলিং।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলো, তারপরে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল হলো, রোম, মানে ইতালি হলো, বা জার্মানি হলো, এইসব হয়ে টয়ে বুঝলাম যে আচ্ছা তার মানে বোধহয় সিনেমাটা বানাতে পারি। দেন আবার একটা অদ্ভুত নিজের সঙ্গে সংঘাত তৈরি হলো। দেন আমি বললাম না, এখন আবার কাজ করবো না, একটু বুঝে নিই, আরো একটু বুঝতে হবে। দেন আমি পডকাস্ট শুরু করি, অ্যান্ড দিস পডকাস্ট হ্যাজ চেঞ্জ মি কমপ্লিটলি। তো এই ছোট করে জার্নিটা এরকম। কিন্তু অরুণাবাদা মানে বিসর্গর ব্যাপারটা আমি একটু জিজ্ঞেস করতে চাই, যখন তুমি স্ট্যান্ডিং ওভেশনটা পেলে, হোয়াট ওয়াজ দ্য ফিলিং? এটা না বলে বোঝানো যাবে না। ইনএক্সপ্রেসিভ। এটা না মানে কোথাও ওই কোথাও তোমার চোখের পিছনে কোনো কান্নার জল এসেছিল যখন ওই মোমেন্টটা যখন হলো হলো তোমার কাছে? অবশ্যই আমি খুবই মানে একদম। কাঁদুনি, হ্যাঁ, থ্যাংক ছিচকাঁদুনে ইউ, যাকে বলে। থ্যাংক ইউ ফর মেকিং দিস নরমাল দ্যাট বয়েজ ডু আমি ক্রাই। খুব কাঁদি। হ্যাঁ, আমিও তুই এখন বললে আমাকে এখনো কেঁদে দিতে পারি, মানে আমিও এরকম পারি। ব্যাপার। মানে তুমি শুধু চিল্লাও তুমি এক্ষুনি কেঁদে দেবো। বাট পিপল থিঙ্ক এই ये रो क्यों रही है? মানে না খুব না না না, আমি খুব থ্যাংক আমার ইউ। আমার খুব চোখে জল আসে, এবং আমার ওই সময়ের হ্যাঁ। কেন এরকম প্রচুর সময় আছে যেখানে খুবই চোখে জল এসছে, এবং আই ক্রাইড লাইক এ বেবি, এরকমও খুব হয়েছে। ভালো। না বিকজ crying is very normal. I don't know why people make it like একটু বেশি ন্যাকামো করছে। I don't আরে understand. না না, ন্যাকামো বলে কিছু হয় না। হ্যাঁ। শোন, আমার মধ্যে একটা ফেমিনাইন সাইড আছে, আচ্ছা। থাকতেই হবে, প্রত্যেকের মধ্যে আছে। তোর মধ্যে একটা মেসকুলিন সাইড আছে। রাইট, অফ কোর্স। তো আমি যদি সেই ফেমিনিন সাইডটাকে, বা আমার যদি মনে হয় যে মানুষ হিসেবে, পুরুষ হিসেবে, মানে যে কোনো জেন্ডার হই আমি, আমার এইটা ভাববো কেন, কিছু আমার করতে পারবো কি পারবো না, এই কন্ডিশন কেন থাকবে আমার উপর? এটা আমার ডিসিশন। হ্যাঁ, এটা আমার ডিসিশন। আমি তো সিনেমা হলে গিয়ে হ্যাঁ। সিনেমা দেখে আমি হাউ হাউ করে কাঁদি, যদি ইমোশনালি আমার ইমোশনাল কানেক্ট মুভি করে, হয় না? প্রচন্ড শাহরুখ কাঁদি। খানের কাল হো না তো কিরকম হয়েছিল? ওরে বাবা, আমারটা এখনো দেখলে হয়। এরকম করে কাঁদছিলাম। আমার এখনো দেখলে হয়। ইটস লাইক অবভিয়াসলি ওইসব মুভিজ গুলো শাহরুখ থাকলেই, কারেক্ট কারেক্ট। মানে শাহরুখ যদি রোমান্টিক গান হয় প্রেম জগবে, যদি মরবে তাহলে কান্না আসবে। শোন, মোহব্বতের ওই সিনটা, ওই ইয়েতে দাঁড়িয়ে আছে, জাহাঁ সে मैं देख रहा हूँ, ও 50 সাল কা 60 হ্যাঁ, সাল 60 কা সাল কা বুड्ढा। বুড্ডা, ও উফ, বাবা। ওই সিনটা দেখলে কান্না পাবে না? তাহলে? একই রে। বাবা। তার আমি ইমোশনাললেস মানুষজন। হ্যাঁ, ছাড়ো বাদ দাও। হ্যাঁ, তুমি বলো। কাঁদি কাঁদি। ওই সময়টা তো আমার সত্যি মানে কান্না তো পেয়েছে। হ্যাঁ। আই কুড ফার্স্ট অফ অল আই কুড নট বিলিভ, এই জিনিসটা। হ্যাঁ, যে আচ্ছা এটা হচ্ছে অ্যাকচুয়ালি। এন্ড তারপর লোকজনের রিয়াকশন, একজন কেরালার লোক, সে বাংলা বোঝে না, সে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক বেশ মিনিট 3 জড়িয়ে ধরেছিল আমাকে, এবং আই ফেল্ট সো, মানে কি বলবো, এইগুলো তো ওভারওয়েলমিং না? মানে এটা সত্যি তুমি ঠিকই বলেছো কি ওয়ার্ডস এক্সপ্রেস করা যায় না। মানে না, ওই যায় না। মোমেন্টটা মানে এখনো যদি তুমি ভাবো আমি শিওর তোমার গুজবাম্পস আসবে। একেবারেই। আর এই যে বললাম যখন, হ্যাঁ, তখনই আসছে। তারপরেও পেয়েছি, নীতিশাস্ত্রতেও পেয়েছি, বাট ফার্স্টটা ফার্স্ট ইজ অলওয়েজ স্পেশাল। সে অলওয়েজ ফার্স্ট স্পেশাল। প্রেম বলো বা ফার্স্ট ফিল্ম বলো। একদম। কিন্তু তুমি এখন নতুন একটা মুভি তোমার যেটা রিলিজ হচ্ছে আমিষ, হ্যাঁ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? বিসর্গ এন্ড আমিষকে যদি আমি দেখি, আমি মানে অ্যাজ আ ফিল্ম মেকার বলো বা অ্যাজ অ্যান অডিয়েন্সও বলতে পারো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ব্যাপারটা হলো, ডিফারেন্সটা হলো আকাশ পাতাল। ডিফারেন্সটা কি সেটা যদি তোকে বোঝাতে যাই, সেটা হলো, আমি অ্যাজ এন মানুষ, আমি একজন মানুষ হিসেবে তো বদলাতে যাব, সেটাই স্বাভাবিক। আমার জীবনে অনেক ধরনের উপলব্ধির পরিবর্তন হচ্ছে, রিয়েলাইজেশনের চেঞ্জ। এবার সেটা না আমাকে মানুষ হিসেবে বদলেছে। এবার যদি আমাকে মানুষ হিসেবে বদলায়, তাহলে আমার মধ্যে ফিল্ম মেকারটা তো বদলাবেই। আমার কাছে কমার্শিয়াল সিনেমার গুরুত্ব বেড়েছে, বেশি মানুষের কাছে পৌঁছানোর গুরুত্ব বেড়েছে। আগে আমি ভাবতাম আমি না একটা অল্টারনেট সিনেমা বানাবো, যে সিনেমাটা বেশি মানুষ না দেখলেও ক্রিটিকরা তো এক্লেম করবে, এটা ভাবতাম আগে। এখন আমি বুঝতে পেরেছি কমার্শিয়াল সিনেমা বানানোটাও একটা বিরাট কঠিন কাজ, অনেক মানুষের কাছে ভালো লাগানোটা অনেক কঠিন কাজ। তাই যে কারণে আমি একটা হরর সিনেমা বানিয়েছি, যেটা কমপ্লিট মেন স্ট্রিম হরর, যেটাতে আমি বিশ্বাসই করতাম না একটা সময়। আমার তো খুব ভয় লাগে জানো হরর মুভি, সত্যি বাপরে। না না, আমার হরর মুভি দেখতে ভয় লাগতো না, লাগে না, এখনো লাগে না। আচ্ছা, আমার তুমি তো বানিয়ে ফেলেছো, আর ভয় থোড়ি না লাগবে তোমার। হ্যাঁ, না আমার কোনোদিনই লাগে না। আচ্ছা, আমার okay. কোনোদিনই মানে হ্যাঁ, ভূতের সিনেমা দেখে আমার কোনোদিনই ভয় লাগে না। একদম ছোটবেলায় জি হরর শো দেখলে ভয় লাগতো। একদম আমাদের ছোটবেলায় একটা ছিল জি হরর শো, তারপর ছিল আহাট। হ্যাঁ, আহারটা আমি শুনেছি, হ্যাঁ, of course, তো এবার এই সব ওগুলো দেখে ভয় লাগতো। হুম। তারপর আস্তে আস্তে যখন সিনেমাটা বুঝেছি, তখন আমার ভূতের সিনেমা দেখলেই মনে হয় এই তো পেছন থেকে একটা লাইট করেছে কেউ, এই তো ক্যামেরাম্যান দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যানটা Practicality-র এগোচ্ছে। ব্যাপারটা বোঝা যায় না, হ্যাঁ, রাইট? এটা ডিফেন্স মেকানিজমও হতে পারে। আচ্ছা, ওকে, অফ কোর্স। হতেই পারে, আই ডোন্ট নো, ইউ নেভার নো। ইয়া। তো কিন্তু আমার ভয় লাগে না। হ্যাঁ। আর ভয় যখন লাগছে না আমার, তো আমি বিশ্বাস করছি না। আর একটা জনর যেটাকে আমি বিশ্বাস করবো না, সেটাকে বানানো ডিফিকাল্ট।
তো একটা পয়েন্টে আমি এসে নিজেই রিয়েলাইজ করেছি যে আমার বিশ্বাসগুলো পরিবর্তন হচ্ছে, এবং আমি আমার মনে হচ্ছে যে আমি ওই মুহূর্তে যে মুহূর্তে হররটা বানাচ্ছি সেই মুহূর্তে আমি কমপ্লিটলি বিশ্বাস করছি অ্যাবাউট মানে অন দ্যাট পার্টিকুলার ফিল্ম, অন দ্যাট পার্টিকুলার ক্যারেক্টার, এবং যে ছবিটা বানিয়েছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি হরর হলেও সেটা কিন্তু একটা ইমোশনাল ফিল্ম। হ্যাঁ, এটা ইট হ্যাজ এ ইমোশন, যেখানে একটা পয়েন্টে কি মনে হবে খারাপই লাগবে তোর, মানে আইদার ভূতের জন্য না কার জন্য আমি জানি না, বাট খারাপ একটু লাগবে, হ্যাঁ একটু লাগবে, আছে আছে আছে। কিন্তু তুমি যে একটু আগে মেইন স্ট্রিম ফিল্মের কথা বলছিলে, আমি এটা জানতে চাই, খুব ইন্টারেস্ট আমার জানা, যে আর্ট ফিল্ম মানে আতলামো, আর যদি কেউ কমার্শিয়াল ফিল্ম বানায় তাহলে ওটা মাসি, ক্লাসি না। এই কনস্ট্যান্ট যে ক্লাসিসিজমের উপর দিয়ে যে একটা ফিল্ম বা সিনেমা যায়, তুমি একটু আগে বলে যে এখন তুমি বুঝেছো কি কমার্শিয়াল ফিল্মটা বানানো কিন্তু খুব ডিফিকাল্ট, বাট আই ওয়ান্ট টু নো ওয়াই দিস কনস্ট্যান্ট ক্লাসিসিজম। এটার কারণটা খুব সিম্পল বলি আমার মনে হয়, সেটা হলো যে কিছু মানুষের আইডিয়া অফ ফিল্ম মেকিং ইজ ডিফারেন্ট, ঠিক আছে? তারা তারা একটা অন্য কিছু গল্পই বলতে চায়, দ্যাট ইজ ফাইন, ঠিক আছে? তারা হয়তো অন্য সিনেমা দেখে বড় হচ্ছে, তারা হয়তো অন্যরকম ভাবনায় বড় হচ্ছে, অন্যরকম সাহিত্য পড়ে বড় হচ্ছে, জীবনটাকে অন্যভাবে দেখেছে। বাট মেজরিটি যদি বলিস আমাদের মানে বাংলা এবং ভারতবর্ষের মেজরিটি যদি বলিস, মেজরিটি কিন্তু আমরা কিন্তু কমার্শিয়াল সিনেমা দেখেই বড় হয়েছি। মানে আমি তো আমাদের সময় যারা বড় হয়েছে তারা শাহরুখ খানকে ছাড়া বড় হয়েছে, এটা অলমোস্ট ইম্পসিবল। তাহলে এবং তাদের অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ মানে দুই একজনের খারাপ লেগেছে, আমি তাদের বিশ্বাস করি না মানুষ হিসাবে। আমি তাদেরকে হ্যাঁ, শাহরুখ খানকে খারাপ লাগলে মানে তাকে খুব একটা তার থেকে ইগনোর করাই বেটার মনে করি। তো সেটা আলাদা বিষয়। বাট কিছু মানুষ আছে, আমার মনে হয় কিছু ফিল্ম মেকার্স আছে যাদের মনে হয় যে I want to create something which has never happened, যেটা ইজ নট পসিবল, কারণ এই পৃথিবীতে মোটামুটি সব হয়ে গেছে। 7টা গল্প আছে, সেই 7টা গল্পেরই এদিক ওদিক করে আমরা গল্প বানাতে থাকি, ঠিক আছে? পয়েন্টটা হলো যে কিছু মানুষ না এই মেইন স্ট্রিম ব্যাপারটাকে নিচু চোখে দেখে, কারণ তারা ওই মেইন স্ট্রিমটা কোনদিন বানাতে পারবে না। এবার যদি না পারে কেউ, তাহলে তো সে বলবে ওটা খারাপ, স্বাভাবিক ব্যাপার। আমার ধর আজকে মানে আমি তো ধর আমার খুব খারাপ অবস্থায়, আমি যখন কলকাতা শহরে খুব খারাপ অবস্থায় একটা কাটিয়েছি, খুবই মানে টাকা নেই, পয়সা নেই, খাওয়ার নেই, সেই সময় আমি একটা রিক্সা যে চালাচ্ছে তাকে দেখে বলতে পারি রিক্সা চালাচ্ছে খারাপ লোক, কিন্তু আমি যদি রিক্সাটা চালাতে পারতাম তাহলে আমার কিন্তু খাওয়াটা জুটে যেত। কিন্তু আমার মনে হচ্ছে যে ওটা খারাপ কাজ, ওই জন্য আমি করছি না। পয়েন্টটা হলো যারা অনেক মানুষকে একসাথে কানেক্ট করতে পারে, তাদের মধ্যে একটা হিউজ ক্ষমতা আছে, এবং তারা নো লেস অফ অ্যান আর্টিস্ট, ঠিক আছে? তো তারা কোনোভাবে আর্টিস্ট হিসেবে কম নয়। এটা আমার মনে হয় বাঙালিদের মধ্যে একটু বেশি আছে ক্রিটিসিজমটা। হ্যাঁ, একটু বাঙালিদের আসলামটাও বেশি আছে। না মানে হ্যাঁ, মানে আই গেস না, বাট আমার কি মনে হয় না, মানে নিজেকে মানে বিকজ দে হ্যাভ দিস ভেরি নোশন দ্যাট আমি যদি আজকে আর্ট ফিল্ম পছন্দ করি, পিপল উইল টেক মি সিরিয়াসলি। এই যে থট প্রসেসটা না, টু বি কি হচ্ছে দেন, তুমি তো প্রিটেন্ডই করছো, তোমার তো ওটা না, তুমি তো চোরি গিয়ে তুমি তো দেখবে চুপকে চুপকে দেখবে তুমি, কিন্তু বাট তুমি অন্যদেরকে দেখাচ্ছ না, এইসব কে দেখে, টাইম ওয়েস্ট। আমিও তো করেছি, তুমি আরো ভালো বুঝবে। হ্যাঁ, আমি নিজেই প্রিটেন্ডটা করেছি, তো আমি তো ওই জন্য বলছি আরো বেশি যে আমি একটা পয়েন্টে আমার মনে হয়েছে যে স্বপন সাহা এবার কোনো ডিরেক্টর নাকি, অনন্ত চৌধুরী এবার কোনো ডিরেক্টর নাকি, তারকোভস্কি আসল ডিরেক্টর, এটা আমার নিজেরও মনে হয়েছে এক সময় আমি ওয়ার্ল্ড ফিল্মটাকে বা ইউরোপিয়ান সিনেমাটাকে, ইরানিয়ান সিনেমা, আব্বাস কিয়ারোস্তামি, দে আর গ্রেট, নো ডাউট অ্যাবাউট ইট, দে আর গ্রেট অ্যান্ড দে হ্যাভ মেড গ্রেট ফিল্মস, মানে সেই সব সিনেমাতে কি অপূর্ব আর্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পয়েন্টটা হলো যে আজকে আমি যে গল্পটা বলতে চাই, I have never lived a life like them, right? আমি আজকে ঋত্বিক ঘটকের ছবি নিয়ে, আমি ঋত্বিক ঘটককে খুব পছন্দ করি, এবং পছন্দ না, আমি মোটামুটি ওনাকে ঈশ্বরের পর্যায়ে দেখি। ঋত্বিক ঘটককে আমি কেন এত ভালোবাসি, বিকজ ধর পার্টিশনটা ঋত্বিক ঘটক নিজে দেখেছেন, হি হ্যাজ লিভড দ্যাট, রাইট? এবং তারই রিফ্লেকশন তার সিনেমায় আছে। আমি পার্টিশন নিয়ে কোনদিন সিনেমা বানাতে পারবো না, কারণ আমি কোনোদিন দেখিনি পার্টিশন, রাইট? আমি আমার
বাঁচা লাইফটা নিয়েই একটা আর্ট তৈরি করতে পারি। সেখানে আমি ফর্মের ব্যাপারে অন্যান্য ফিল্ম মেকারদের দ্বারা ইন্সপায়ার্ড হতে পারি, কিন্তু আমার যে বেসিক লাইফের বাঁচা বা আমার বেসিক রিয়েলাইজেশন, আমার বেসিক বিশ্বাসগুলো, সেগুলো তো সিনেমা থাকতে হবে। যদি না থাকে, দ্যাট উইল বি এ ফেক ফিল্ম। ওই যে তুমি যেটা বললে যে তুমি যদি নিজেই না দেখতে পারো, কারেক্ট। সিনেমার ক্ষেত্রে তো সেটার এক্সেপশন না। প্রথমে তো আমাকে এন্টারটেইন হতে হবে। একদম I guess তাহলে তো ওই জেনুইনিটিটা তো থাকবেই না। Correct. জেনুইনিটি যেখানে নেই সেখানে তো মানে অবভিয়াসলি বক্স অফিসও কিছু করতে পারবে না। রাইট। ঠিক কথা। না আই গেস মানে মোরাল অফ দ্য স্টোরি এটাই, ইন্টেনশন এন্ড জেনুইননেস যদি থাকে তুমি যা কিছুই করো, রাইট। আই গেস ইউ উইল একদম একদম একদম, এটাতে আমি কমপ্লিটলি বিশ্বাস করি। বিশ্বাস করো। আনুদা হোয়াট অ্যাবাউট, তুমি বললে যে আজকে এই অডিয়েন্স আর ফিল্ম মেকার ব্যাপারে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আ ফিল্ম মেকার এন্ড অডিয়েন্স? ইজ ইট আ পার্টনারশিপ অর অনলি ট্রানজাক্টরি? তোমার কি মনে হয়? আহ, একটা ফিল্ম বানিয়ে, একটা ফিল্ম মেকার যখন ফিল্ম বানায়, সে চায় হুম। সে অনেক অডিয়েন্স তার সিনেমাটা দেখুক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সে যেই ক্রিয়েট করুক, চাইবেই সে। এবার অডিয়েন্সের দাবি কি? একটাই, এন্টারটেনমেন্ট। এবং সেই এন্টারটেনমেন্টের মধ্যে যদি তাকে ভাবানোর কোনো জায়গা থাকে, সেটা আরো ভালো। ঠিক আছে, বাট এবার এটাকে এই রিলেশনশিপের বাইরে একজন একটা কন্টেন্ট তৈরি করছে, একটা অডিয়েন্স সেটা দেখছে, এই রিলেশনশিপটা আমার মনে হয় কোনো আহ, আমার মনে হয় পর্দার পেছন থেকে দাঁড়িয়ে ডিরেক্টর কথা বলে অডিয়েন্সের সঙ্গে। সো ইটস এ কমিউনিকেটিভ রিলেশনশিপ। বিউটিফুল, রাইট। ইট ইজ নট ট্রানজাকশনাল অ্যাট অল। ইটস নট পার্টনারশিপ, ইটস জাস্ট ইটস জাস্ট কমিউনিকেটিভ, যে আমি দাঁড়িয়ে পর্দার পেছন থেকে আমি অডিয়েন্সকে বলছি, দেখো দিস ইজ মাই স্টোরি। গল্প বলছি আমি। একদম, আমি গল্পটা বলছি। ঠিক, 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 একদম ঠিক কথা। কামিং টু অগেন ইওর পডকাস্ট, এমন একটা গেস্ট বলো which was very tough to crack in the sense মানে টাফ টু ইন্টারভিউ বলো, বা তুমি এখনই বলবে তোমার মুখ দেখে যা বলে আমার দ্বারা টাফ কি বলছিস না না, একেবারেই না, একেবারেই না। বাট এনিওয়ে জোকস অ্যাপার্ট, বাট which guest of yours like একটু মনে হয়েছিল যে এটা একটু টাফ হবে? আমি রিসেন্টলি পণ্ডিত কুমার বসুর এপিসোড করেছি। পণ্ডিতজির আমি মানে পাগলের মতো ফ্যান তার তবলা বাজনার, এবং তার অরা, তার ওই একটা পার্সোনালিটি, এটা একটা বিরাট, আমি মানে কি বলবো, মুগ্ধ হয়ে দেখেছি। প্রচুর স্টেজে ওনাকে দেখেছি পারফর্ম করতে, প্রচুর ভিডিওতে পারফর্ম করতে দেখেছি। যখন ফাইনালি এটা হয়ে গেল, আচ্ছা এই এপিসোডটা হবে, তো যখন আমি যাচ্ছিলাম, তখন আমার যাকে বলে মানে খুবই মানে ফেটেই ছিল আর কি। সো ক্যান উই সে দ্যাট দ্যাট ইজ ওয়ান টাইপ অফ কনভারসেশন যখন ক্যামেরা হয়তো স্টপ হয়েও গেছিল, কিন্তু তাও তুমি একটা ওভারওয়েলমিং সিচুয়েশনে তো ছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি ইন্টিমিডেটেড ছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। ওয়াও, হ্যাঁ, ডেটটা আমি কবে ছিল? তুমি তো ডেটটা ভুলবে না। না, এটা ছিল 27 তারিখ, সম্ভবত 27 তারিখ, 27 জুন, 27 বা 28 জুন, হ্যাঁ। তো এবার ওই এপিসোডটায় আমি ইন্টিমিডেটেড ছিলাম প্রথমবারের জন্য জীবনে। আমাকে পরে আমার এক বন্ধু আছে ইমন চক্রবর্তী, ইমন ফোন করে বলছে, ভাই তোকে প্রথমবার ইন্টিমিডেট দেখলাম জানিস, একটা এপিসোড করতে গিয়ে। আমি বললাম হবে না বল, বলে হ্যাঁ স্বাভাবিক হওয়ারই কথা, রাইট। কারণ ওনার মতো স্ট্রেচারের মানুষ, ওনার মতো স্ট্রেচারের আর্টিস্টের কাছে এটা তো হওয়া স্বাভাবিক। অ্যান্ড দেন আমি যখন মানে কথা বলা শুরু করলাম, দেন ইট ওয়াজ ইট ওয়াজ ওকে, ওকে। ব্যাক টু ইয়োরসেলফ। হ্যাঁ, কিন্তু তার আগে অবধি একটু খুব ভয় ছিল যে কি বলবে, কি বলবো, কি জিজ্ঞেস করবো। দেখ, আমার ওরকম আলাদা করে যে আমি জানি যে আমি তো মিথ্যে কথা বলি না, আর আমি একটা আমার অরিজিনাল সেলফ নিয়ে যাই। তা আমার না বিশ্বাস, যারা বড় বড় মানুষ হয় তারা না, দে সেন্স দ্যাট অনেস্টি অর দ্যাট অথেন্টিসিটি। তো সেই ব্যাপারে আমি খুব অনেস্ট, মানে সেই ব্যাপারে আমি খুব কনফিডেন্টই থাকি যে হ্যাঁ ঠিক আছে, বলবেই আমাকে ঠিকঠাক। এবং তারপর এপিসোডটা তো দুর্দান্ত হয়েছে, লোকজনের প্রচন্ড পছন্দ হয়েছে। And which guest surprised you the most? Surprising guest কে ছিল? সারপ্রাইজিং গেস্ট অনেক ছিল তার মনে হচ্ছে। অনেক আছে, তার মধ্যে একজনকে যদি বলতে হয় সারপ্রাইজিং, খুব সারপ্রাইজ করেছে কে, সোহিনীর সঙ্গে যে এপিসোডটা করেছি, সোহিনী সরকারের সঙ্গে যে এপিসোডটা করেছি, সোহিনীর কতগুলো কথা ওয়াজ ভেরি সারপ্রাইজিং, প্লেজেন্টলি সারপ্রাইজিং। আমার মনে হচ্ছিল বাহ, এই পয়েন্টটা এত সুন্দর করে একটা মানুষ রাখছে, এবং সেটা আমার খুবই খুবই ভালো লেগেছিল। প্লাস একটা এপিসোড ছিল
একজন ডাক্তারের সঙ্গে রিসেন্টলি করেছি, একজন ডাক্তারের সঙ্গে। ওনার এপিসোডটা যে আমি এতটা এনজয় করব এটা আমি ভাবিনি। এত সুন্দর করে কথা বলেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি তোকে, রিসেন্টলি একজন হার্ট সার্জনের সঙ্গে আমি এপিসোড করেছি, হ্যাঁ, অ্যান্ড শি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট হার্ট সার্জন অফ মানে অফ দ্য টাউন তো বটেই, হ্যাঁ। মানে ইন কান্ট্রি ও ওয়ান অফ দ্য বিগেস্ট। যেভাবে হার্ট সার্জারিটা এক্সপ্লেন করলো না, আমি ভাবছি হ্যাঁ এ তো মানে বলছে ওখান দিয়ে ঢুকিয়ে এইভাবে কেটে ওইটা এরকম করে হ্যাঁ। আমি বলছি আপনি যেটা বলছেন সেটা তো মারাত্মক ডেবলি, হ্যাঁ, বাট আমাদের তো ওটা করতে হয় নর্মাল। আর আমার তারপর মনে হচ্ছে কোনোদিন যদি আমার হার্ট সার্জারি হয় তার আগে আমার এটাই ভাবনা আসবে। মানে এটা খুবই আমার, আর কেউ তো ভাবি না আমরা যেটা ইনার বডিতে আমরা সবথেকে কম কনসেন্ট্রেট করি। ঠিক, এবং ইনি মোটামুটি হার্টটাকে কিভাবে হয়, হার্টটাকে বাইরে রাখা হয়, হার্ট লাংস মেশিন দিয়ে চলতে থাকে। এমবিবিএস হয়ে গেছিল তাহলে বাবা, আমি যা বুঝলাম, আমি তো বললাম না হাত কাঁপে না আপনার? না, আর কাঁপে না, প্রথম একটু অসুবিধা হতো, একটু লাগতো। সবাই ইন্ডাস্ট্রির ব্যাপারে অনেক কথা বলে, বাট ইউ কামিং টু আ প্লেস অ্যাকসেপ্টেড বাই দ্যাট হোল ফ্রেটার্নিটি, তোমার ওখানে কোনো ব্যাকআপ ছিল না, তুমি কাউকে চিনতে না, যেটাকে বলি আমরা কোনো ইনহেরিটেড কন্ট্যাক্ট ছিল না। সো তোমার মনে হয় কি বিকজ অফ ইয়ার জেনুইননেস, অরা অ্যান্ড দিস কনফিডেন্স ইট বিকেম সো ইজি ফর ইউ? দেখ, ওই যে বললাম এভরিথিং ইজ ইজি, এভরিথিং ইজ এ জার্নি, বুঝলি? আমি প্রথম যখন এসেছি আর আজকে যেখানে আমি দাঁড়িয়েছি, এই দুটোর মধ্যে তো জায়গার অনেক ডিফারেন্স আছে। সেই সময়ের কনফিডেন্স আর আজকের কনফিডেন্স বা আজকের বিশ্বাস, সেই সময় বিশ্বাসের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমার মনে হয় একটাই জিনিস লাগে, সেটা হলো ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ইউ আর সামওয়ান। ঠিক আছে, সেলফ লাভ। যে আমার কিন্তু মনে হয় জানিস, আরেকটা ব্যাপার আছে জানিস তো, ইউ হ্যাভ টু ডিসাইড। মানে আমি যদি ডিসাইড করি আমি বিখ্যাত হব, তাহলে আমি বিখ্যাত হব। আমি যদি ডিসাইড করি আমার টাকা আসবে, আমার টাকা আসবে। ডিসিশনটা নিতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্যাট ডিসিশন। এবার আমি যখন এসছি কলকাতায়, আমি ফিল্ম মেকার হিসেবে এসেছি। আমার তো একটাও ছবি নেই, একটা শর্ট ফিল্ম বানিয়েছি, তাও 3 মিনিটের, বন্ধু বান্ধব নিয়ে, হ্যান্ডিক্যাপ। বাট এভরিওয়ান বিলিভড দ্যাট আই এম এ ফিল্ম মেকার। হাউ? বিকজ আই বিলিভড ইন মাই সেলফ। Because that is the end note, that if you believe yourself and if you can বলে না ম্যানিফেস্টেশন কথাটা, ইন্টেনশন ম্যানিফেস্টেশন, আই গেস ইট রিয়েলি ওয়ার্কস, যেটা মনে হয়। ম্যানিফেস্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর পয়েন্টটা হলো ম্যানিফেস্টেশন ব্যাপারটাকে না, দেখ পরে অনেক কিছু নিয়ে অনেক কথা হয়। ম্যানিফেস্টেশন তো আসলে মানুষ যখন প্রার্থনা করে, দ্যাট ইজ অলসো ম্যানিফেস্টেশন। Of course, prayer is also a form of manifestation, that is true, right? তো এবার আমার মনে হয় বিশ্বাস ব্যাপারটা না, যতটা সোজা ততটাই কঠিন। তুমি যখন তোমার ফার্স্ট ব্র্যান্ড স্পন্সর পেয়েছিলে পডকাস্টের থ্রুতে, মানে হাউ ওয়াজ দ্য ফিলিং, লাইক হোয়াট, লাইক তুমি ভেবেছিলে মানে তুমি এটা ম্যানিফেস্ট করেছিলে তাই জন্য হয়েছিল, নাকি ইট ওয়াজ লাইক হাউ ওয়াজ ইট? দেখ একটা পয়েন্ট আমি বুঝতে পেরেছিলাম আমার একটা অডিয়েন্স তৈরি হচ্ছে, অ্যান্ড দ্য ফার্স্ট ব্র্যান্ড যে আমাকে ফোন করেছিল, আমাকেই ফোন করেছিল। না, তখন আমাকে ডিরেক্টলি ফোন করেনি, আমার তখন একজন পার্টনার ছিল আমাদের কোম্পানিতে, তাকে ফোন করেছিল। তো আমাকে সে এসে বলছে যে আরে এরকম হয়েছে জানিস, এরকম হয়েছে। বললো হ্যাঁ, হওয়ারই তো কথা ছিল। আই নিউ ইট। আমি তো এখনো মানে তারপর জানি যে আমি তো এই জন্যই করছি যে পিপল উইল আন্ডারস্ট্যান্ড, মানে একটা পয়েন্টে আসবে লোকজন যে তারা প্রমোট করতে চাইবে তাদের ব্র্যান্ড থ্রু মাই পডকাস্ট। আর এটা কি মানে, এটা তো নতুন কিছু না, কনভিকশন ছিল প্রথম থেকে। হ্যাঁ, আর এটা তো জীবনে প্রথমবার হচ্ছে না, রাইট? মানে কনভিকশন ছিল, বাট গ্র্যাটিটিউডও আছে। হ্যাঁ, সেটা তো থাকতেই হবে। Thank you so much for today's podcast. I did not expect there are so many detailing out here, and thank you for always inspiring, আমি বলবো। আর এতটা চিল্ড আউট করার এই কনভারসেশনটা, মানে এখন তো মনে হচ্ছে তুমি আর আমি দুইজনই ওজি, মানে জাস্ট কারেক্ট। আরে সবাই আমরা ওজি। বাট তোমার কিরকম লাগলো আজকের পডকাস্ট? আরে খুব ভালো, আমি জাস্ট এটাই বলতে যাচ্ছিলাম, থ্যাংক ইউ, খুবই মজা পেলাম। আসলে এইদিকে বসে কথা তো বলা হয় না খুব বেশি, কিন্তু যখনই বলতে পারা যায়, দেখ বেসিক্যালি তুই প্রথমে বললি তো ভাইব ইজ ইম্পর্টেন্ট, এন্ড সামহাউ আমাদের যেদিন প্রথম দেখা হয় উই ভাইবড। তো মানে আই গেস আমার মনে আছে দ্য ফার্স্ট ডে উই মেট, ইট ওয়াজ লাইক 3-3.5 ঘন্টা এমনি চলে গেল। কারেক্ট। তো তোর সঙ্গে পডকাস্ট তো ভালোই হওয়ার কথা ছিল,
ইট Yes, ওয়াজ I got a ভেরি নাইস compliment. একদম ইট ওয়াজ ভেরি নাইস খুব ভালো খুবই ভালো মজা Thank you. মজা পেয়েছি Thank you আই so হোপ much. পিপল উইল অলসো এনজয় Of ইউ course. অলসো এনজয়েড রাইট I enjoyed it. ব্যাস, আমি তাহলেই বলেছি না হবে। তোমার থেকে আমি এটা শিখেছি তাহলেই that তুই হবে পডকাস্ট করবি নিজের জন্য করবি। কারেক্ট So I have learned ইউ this part. এনজয়েড আই এনজয়েড That's what matters at the end. Thank you so much. Wow, that was such an amazing conversation. You know what's fun? When a podcast become a podcast, when we talk about podcasts, and that is exactly what happened with Arunava. So yes, guys, it's time for me to wrap up. And yes, the tales may end, but the talks will go on.